অর্ণ ঠোঁট কামড়ে হেসে ফেলল। বিন্দুকে এক হাতে ধরে টেনে নিয়ে বলল, মুড চেঞ্জ হয়ে গেছে, বাসায় চলুন ম্যাডাম, এখন আপনার কান্না শুনতে ইচ্ছে করছে। বিন্দু ঢোক গিলল। বেপরোয়া শেখ নওফিল অর্ণকে বড্ড ভয় লাগে তার, সামলাতে হিমশিম খেতে হয়। সেখান থেকে বাসার দূরত্ব বেশ ভালোই। বিন্দু মেয়েকে বিন্দু মেয়েকে নিয়ে পেছনের সিটে পা তুলে উঠিয়ে শুয়ে পড়ল। বাহির থেকে আসা মৃদু বাতাসে মেয়েকে কোলের কাছে আঁকড়ে নিয়ে চোখ বুজে আছে। অর্ণ দক্ষ হাতে ড্রাইভিং করতে করতেই চোখ তুলে মিররে তাকালো। মা মেয়ে কেমন গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। অর্ণর গম্ভীর অথর কোণে এক চিলতে হাসি দেখা দিল। তার প্রাণ ভোমরাটা এই দুটো নারীর মাঝেই রয়েছে, যাকে সে ভীষণভাবে ভালোবাসে। মালয়েশিয়ায় ভোরের আলো ফুটেছে। উষ্ণ রোদের সোনালি আলো এসে ব্যালকনিতে পড়েছে। হালকা শীতের আমেজে এই উষ্ণ রোদের আলো নেহাত মন্দ লাগে না। অর্ণ সেখানে পুশ আপ করেছে, উন্মুক্ত শরীরে ঘামে ভেজা, পরনে একটা ট্রাউজার নাভির নিচে, ফর্সা বুকটা নগ্ন, ঘাম যেন মুক্তার মতো ঝলমল করছে। বিন্দু মেয়েকে কোলে নিয়ে এসে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরেই দেখছে অর্ণর পুশ আপ করা। এই যে লোকটা নগ্ন দেহে পায়ের নখের আর হাতের আঙ্গুলের সাহায্যে ফ্লোরে বুক না মিশিয়ে পুশ আপ করেছে, দেখতে বড্ড সুদর্শন হ্যান্ডসাম লাগছে। নিজের জামাইয়ের ওপর না নিজেরই নজর লেগে যায়। বিন্দুর মনে লোভ জাগে একবার অর্ণর পিঠে চড়ার। তার না বলা কথাটাই যেন অর্ণ শুনল। সে না তাকিয়েই নিজের কাজে মনোনিবেশ করে বলল, কাছে আয় চড়ুই। বিন্দু গুটিসুটি পায়ে এগিয়ে গেল স্বামীর কাছে। অর্ণ স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো, ওঠ। আপনি ব্যথা পাবেন না? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো মেয়েটা। অর্ণ দুদিকে মাথা নেড়ে বলল, পাবো না, আয়। বিন্দুর খুশি কে দেখে। সে মেয়েকে নিয়েই অর্ণর চওড়া পেটানো পিঠে উঠে শুয়ে পড়ল। অর্ণ মা মেয়েকে নিয়েও খুব স্বাভাবিকভাবে পুশ আপ করতে লাগলো। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বিন্দু যেন তুলো সমান। বিন্দু এনজয় করলো, বেশ ভালোই লাগছে এভাবে। সময় গড়ালো, অনেকক্ষণ ধরে দুজনে ব্যালকনিতে বসে গল্প করলো। আজকে শুক্রবার, তাই অর্ণর কোনো তাড়া নেই। বিন্দু মেয়েকে অর্ণর কাছে দিয়ে ওয়াশরুমে গিয়েছে। মেয়েটা যে কান্নাকাটি শুরু করেছে আর থামার নামই নিচ্ছে না। অর্ণ মেয়েকে নিয়ে রুমে এ মাথা থেকে ও মাথা হাঁটে, তবুও শান্ত হয় না। অর্ণ রেগে মেগে গিয়ে দাঁড়ালো ওয়াশরুমের দরজার সামনে। জোরে করাঘাত করলো দরজায়, তীক্ষ্ণ গলায় শুধালো, এই বেয়াদব মহিলা, ওয়াশরুমে গিয়ে কি ঘুমাচ্ছিস নাকি? কিছু সেকেন্ড গড়াতেই বিন্দু দরজা খুলে দিল। মনে হচ্ছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করবে অর্ণ। অর্ণ চোখ পাকিয়ে কিরমির করে বলল, বেকুব মহিলা, আমার মেয়েটা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছিস না? ডাইপার নষ্ট করেছে, চেঞ্জ করে দে আগে। বিন্দু মেয়েকে কোলে তুলে নিয়ে দেখলো ডাইপার নষ্ট করেছে। সে মেয়েকে নিয়ে নতুন ডাইপার পরাতে পরাতে বলল, আপনাদের বাপ বেটির জ্বালায় এখন ওয়াশরুমেও যেতে পারবো না দেখছি। সারাদিন একজনের পর একজন ভ্যা ভ্যা করতেই থাকেন। বিন্দুর কপালে বিরক্তির ভাঁজ। অর্ণ কপাল কুঁচকে বলল, আমি ভ্যাঁ ভ্যাঁ করি? একটা দিবস সোজা গিয়ে বাংলাদেশে গিয়ে পড়বি, স্টুপিড। বিন্দু চোখ ছোট ছোট করে তাকিয়ে অবাকতার ভান করে বলে উঠল, আপনার লাঠিতে এত পাওয়ার তো দিন দিন দেখে আমাকে। বিন্দুর কথা শুনে অর্ণ বিরক্তিকর চাহনি চেয়ে গম্ভীর গলায় শুধালো, স্টুপিড। জানেন তো, ওই একটাই স্টুপিড ইডিয়েট সারা বছর বসে এই দুটো ইংরেজি শিখিয়েছে বুঝি। এছাড়া আপনি আর কিছু পারেন না, তাই না? আবার না মানে বাঙালি গালাগালি, বাঙালি ছেলে বাংলা গালি জানেন না কিছুই। বিন্দুর কথা শুনে চোখ ছোট ছোট হয়ে এলো অর্ণর। সে চোখ মুখ কুঁচকে বিরক্তিকর গলায় শুধালো, আমাকে কি তোর বখাটে মনে হয়? বিন্দু মেয়েকে গুছিয়ে শোয়াতে শোয়াতে বিড়বিড় করে আওড়ালো, হলে মন্দ লাগতো না। প্রথমে তো আমার তাই মনে হতো, শালা কি ভাবটাই না দেখাতো, তখন অ্যাটিটিউডের মাইরে বাপ। অর্ণ বোধহয় শুনলো কথাটা, তবে কোনো রিয়াকশন দেখালো না। ঝুঁকে একটা চুমু এঁকে দিল মেয়ের নরম তুলতুলে গালে। ব্যাস, বিন্দুও নিঃশব্দে নিজের গাল এগিয়ে দিল অর্ণর ঠোঁটের কাছে। অর্ণ ভ্রুদয় কুচকালো। বিন্দু মেকি হেসে ঠোঁট ফুলিয়ে বলল, কি? কপাল কুচকে বলে উঠল অর্ণ। বিন্দু বলল, যেটা মেয়েকে দিয়েছেন। হিংসুটে। অর্ণ বিন্দুর হাস্য উজ্জ্বল মুখশ্রীর পানে চেয়ে হঠাৎ করেই তার ঘাড়ে
থাবা মেরে একদম কাছে নিয়ে এলো। আকস্মিক এমন হওয়াতে হকচকিয়ে গেল মেয়েটি। ঠোঁট নেড়ে কিছু বলতে নিতেই চিকন কোমল ওষ্ঠযুগল ছুঁয়ে গেল পুরুষালী তমাটে ওষ্ঠযুগল। ব্যাস চোখ বড় বড় করে ফেলল বিন্দু। মেয়েটির শ্বাস ওষ্ঠাগত হবার আগ পর্যন্ত আর ছাড়া পেল না ঠোঁট জোড়া। প্রগাঢ় চুম্বন করে বিন্দুর ঠোঁট ছেড়ে দিল অর্ণ। বরাবরের মতোই লজ্জায় মুখ লালিমা ছড়িয়ে পড়ল মেয়েটার মসৃণ গালদয়ে। আনত মাথায় ঘন ঘন শ্বাস টানে। অর্ণ একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি ভাবভঙ্গি। অর্ণ দুই হাতের আঁচলা করে বিন্দুর মুখটা উপরে তুলে নিজের মুখটা নামিয়ে আনলো বিন্দুর মুখের কাছে। বিন্দু হাঁসফাঁস করে রিন রিনে গলায় বলল, কি 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 করছেন? মেয়ে দেখছে। অর্ণ বিন্দুর ঠোঁটের উপর বৃদ্ধ আঙ্গুল আলতো বুলিয়ে দিতে দিতে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো, মেয়ে বুঝবে না, কাছে আয়। একাকিত্বের সঙ্গে স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছেন সাজেদা বেগম। কেউ জোর করেনি, সে নিজের ইচ্ছেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আহামরি টাকার অভাব তার কখনোই ছিল না। তার স্বামী যা রেখে গেছেন সেটা দিয়েই সে বসে বসে খেতে পারেন। তারপর আবার সাদি নিজের পড়াশোনা শেষ হবার আগেই সেনাবাহিনীতে যোগ দিয়েছে। সব মিলিয়ে ভালোই ছিলেন তারা। শুধু ছিল না তার একজন সঙ্গী, সাদি ছিল না। ছোট্ট সারফরাজকে নিয়েই তার সময় কেটেছে। তারপর একসময় সারফরাজের স্কুলে চাকরিটা নেন। ছেলেকে দেখাশোনার পাশাপাশি আরো বাচ্চাদের দায়িত্ব নেন। তবে এখন তার একাকিত্ব লাগে না। মেয়ের মতো বউ আছে ঘরে। 2 দিন পর পর আলো করে জন্ম নিবে নাতি। বাকিটা জীবন নাতির সাথেই কাটাবে। 2 দিন পর ঘর আলো করে জন্ম নিবে নাতি, বাকিটা জীবন নাতির সাথেই কাটাবে বলেই এই সিদ্ধান্ত। তাছাড়া রুহির কাছে একজন থাকা প্রয়োজন। আর তো বেশি দিন নেই। রাতে সবার খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার ঘরে এখন। রুহি খাটের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে ফোন স্ক্রল করছে। মূলত সে বিন্দুর সাথে চ্যাটিং করছে। সাদি পাশেই বসে আছে, তার দৃষ্টি রুহির মিটমিটে হাসির পানে। সে অনেকক্ষণ ধরেই দেখছে 2 বান্ধবী কিছু একটা বলছে আর মিটি মিটি হাসছে। সে এবার সোজা হয়ে বসে বলল, এই তোরা কি এমন বলিস রে? সে থেকে নোটিস করছে, হাসছিস। এটা আমাদের সিক্রেট ব্যাপার, তোমায় কেন বলবো? রুহির এমন কথা শুনে সাদি ভ্রুদয় কুচকালো। রুহি হঠাৎ করেই পেটে হাত দিয়ে মৃদু চিৎকার করে উঠল। আহ! সাদি কিঞ্চিত ভয় পেয়ে গেল। সে তড়িঘড়ি করে উঠে বলল, কি হচ্ছে আপনারোকে? কি আর হবে, পুচকিটা পেটের মধ্যে ফুটবল খেলছে। ও কি আমার পেটটা খেলার মাঠ পেয়েছে নাকি? এভাবে কেউ লাথি মারে? ও একদম তোমার মধ্যে পাজি হবে, দেখো। রুহির কথা শুনে চোখ ছোট ছোট হয়ে গেল সাদির। বেবির সাথে তার তুলনা করলো মেয়েটা। সে কপাল কুঁচকে বলে উঠল, আমি বাজে? তুই ছিলি তখন? নয় তো কি, মায়ের কাছে শুনেছি না ছোট্টবেলায় কি কি বাদরামো করেছো। সেটা শুনেই তো তোমার অনাগত সন্তানের ভবিষ্যৎবাণী করলাম। সাদি হতাশার শ্বাস নিল। তার মা আর মান সম্মান রাখলো না। সাদি ছোটবেলা থেকেই একটু দুষ্টু প্রকৃতির, তাই বলে বউয়ের কাছে তার প্রেস্টিজ পাংচার করে দিবে? তবে সেও তো কম চায় না। সে মেয়েটিকে চেতাতে বলল, অন্যেরটার গোয়েন্দাগিরি করিস, নিজে কি করতে জানিস? কচু ছিলি তো, জন্মের পর প্রথম যেদিন তোকে করে নিয়েছিলাম তুই কি করেছিস জানিস? আমি তোমার মতো শয়তানি বান্ধবী করিনি, বুঝছো? মীরামা বলেছে না আমি গুড গার্ল ছিলাম। রুহির কথা শুনে সাদি নাক কুচকে বলে ওঠে, আমার হাতে পটি করে দিয়েছিলে। এখন ভাব তুই সেই বয়সে কতটা বেয়াদব ছিলে। সাদির কথা শুনে রুহি গোল গোল করে তাকিয়ে থমথমে গলায় জিজ্ঞেস করলো, সত্যি এমনটা করেছিলাম? সাদি মাথা নাড়ল। সত্যিই রুহি এটা করেছে। রুহি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তাহলে ভালোই হয়েছে, তুমি ওটাই ডিজার্ভ করো। থতমত খেলো সাদি। সে মেয়েটির মাথায় গাঁটটা মেরে বলল, সাথে কি আর তোকে ইডিয়েট বলি আপনারোকে? রুহি তর্ক করলো না, কেমন শীতল গলায় বলে উঠল, আচ্ছা সাদ, তুমি আমাকে হাঁপানি রোগী কেন ডাকো? ভালো লাগে তাই ডাকি, কোনো বিশেষত্ব নেই। কলেজে শান্তি পাই ব্যাস। রুহি স্বামীর বুকের মধ্যিখানে মুখ গুজে বলে, আচ্ছা, আমাদের যদি বিয়ে না হতো তুমি কি করতে? আমি যদি তোমার প্রেমে না পড়তাম, আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত, তুমি কি তাহলে ছ্যাঁকা খেয়ে বাপারাজ হতে? মোটেও না। আমার প্ল্যান ছিল তোকে আমার প্রেমে ফেলা, কারণ তোর হিটলার ভাইয়ের আদেশ তার বোনকে ফোর্স করা যাবে না। যদি তুই রাজি হোস, সে দাঁড়িয়ে থেকে আমার হাতে তোকে তুলে দিবে। তাই তো এত ধৈর্য ধরা আমার। আর যদি তুই রাজি না হতে, বিকল্প পথ আগে থেকে রেডি ছিল। কাজী জামশেদের সাথে কথা বলা, সোজা নিয়ে যেতাম সেখানে। দ্যাটস ইট।
রুহি সাদির বুক থেকে মাথা তুলে বড় বড় চোখ করে বলল। তার মানে রাজি না হলে তুমি আমার জোর জবরদস্তি করে বিয়ে করতে? সাদি সম্মতি দিয়ে বলল। অফকোর্স, তুই আমার এই সমৃদ্ধ সাদির, তোকে তো আমার হতেই হতো। রুহি ফের সাদির বুকে মাথা এলিয়ে দিয়ে বলল। তুমি আগে থেকেই জানতে, তাই না, আমাদের পূর্ণতা হবে? তুমি এত কনফিডেন্স কিভাবে ছিলে? আমাদের মধ্যে তো কিছু নাও হতে পারতো, বা আমি কাউকে ভালোবেসে ফেলতে পারতাম। তাহলে এমন কিছু হতো না। তুই শুরু থেকে আমার ছেলে, অন্যদের অন্য কারো হাতে তুলে দিত না, এটা আমার প্রথম বিশ্বাস। আর অন্য কাউকে ভালোবাসার প্রশ্নে আসে না, আমি সেটা হতে দিতাম না। প্রবলেম ছিল তোর বয়সটাও কম ছিল, বলতে পারছিলাম না কিছুই। ভালোবেসেও মুখ ফুটে বলতে পারোনি, এটা খুব কষ্টের, তাই না সাদ? রুহির কথা শুনে সাদি বলে। হুম, কষ্ট হতো না, কারণ তুই পাশে থাকলে আমার পৃথিবীটা পূর্ণ হয়ে যেত। রুহি আরো গভীর করে স্বামীর বুকের ভেতর লেপ্টে গেল, মাথা তুলে চাইলো তার দিকে। সাদি আগে থেকেই তাকিয়েছিল। রুহি তার চোখে চোখ রেখে বলল। জীবন খুবই অদ্ভুত, তাই না সাদ? কখনো কি ভেবেছিলাম তোমার সাথে বিয়ে হবে আমার, তোমাকে ভালোবেসে ফেলবো? যদিও সবটাই তোমার অবদান, তুমিই চিনিয়েছো আমায়। এভাবেই ভালোবাসবে তো সারা জীবন? সাদি রুহির পেট থেকে টি শার্ট উপরে তুলে উন্মুক্ত উদরে হাত বুলিয়ে দিল। ঝুঁকে মেয়েটির ললাটে ঠোঁট ছুঁয়ে বলল। তুই তো আমার সব, তোকে ভালোবাসবো না তো আর কাকে ভালোবাসবো? তোকে ছাড়া আমার দিন অসম্পূর্ণ, রাত নির্জন। তোর হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়, তোর চোখে আমি খুঁজে পাই আমার চিরদিনের ঘর। শুধু এই জন্মেই নয়, প্রতিটি জন্মে, প্রতিটি নিঃশ্বাসে আমি তোকে ভালোবাসবো। যদি পৃথিবী থেমেও যায়, আমার ভালোবাসা থামবে না কখনো। তুই আমার ভালোবাসার শুরু, আর শেষটাও শুধু তুই। খুব ভালোবাসি তোকে আবারও ঢোকে, ভালোবাসি নিজের অস্তিত্বকে। দুজন দুজনকে জড়িয়ে ধরল গভীর করে। রুহি চোখ বন্ধ করে ফিসফিস করে বলল। আমিও তোমায় খুব ভালোবাসি লেফটেন্যান্ট। শুধু ভালোবাসি বললে খুব কম বলা হবে। তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার সাহস, আমার সম্মান, আমার সমস্ত জীবন। তুমি আমার সবটা। রাত 10টা পেরিয়ে 11টায় মেহেদি নিজের রুমের সোফায় বসে কিছু ফাইল দেখছে। ভিড়িয়ে রাখা দরজাটা ঠেলে পিলপিল পায়ে ভেতরে প্রবেশ করলো বৃষ্টি। পুরো রুমটা কেমন এলোমেলো। মেহেদির আকাছা কাপড় চোপড় পড়ে আছে কাউচে। হ্যাঙ্গারের শার্টগুলো ও অপরিপাটি, বিছানার চাদরটাও কুচকানো। দেখেই মনে হচ্ছে গত কয়েকদিনে এই ঘরটায় কোনো নারীর হাত পড়েনি। পুরো রুমে চোখ বুলিয়ে বৃষ্টির অনুশোচনা হলো। অপরাধ বোধ জাগ্রত হলো হৃদয়ে। সে ধীর পায়ে গিয়ে দাঁড়ালো মেহেদির পাশে। মেহেদি এক মনে নিজের কাজ করছে, অথচ মেয়েটা জানে তার অস্তিত্বের আগমন মেহেদি বহু আগেই অনুভব করছে। কি করেনি ছেলেটা তার জন্যে? সারাদিন ঘরে মন খারাপ করে বসে থাকে দেখে নিজের সমস্ত কাজবাজ ফেলে তাকে নিয়ে সমুদ্র ঘুরিয়ে এনেছে। টানা 3 দিন ঘোরাঘুরি করেও হতাশ হয়ে ফিরছে সে। বৃষ্টি কিছুতেই নিজের খামতি মানতে রাজি নয়। সে মা হবে না এটা তার মস্তিষ্ক থেকে বেরোতেই চায় না। প্রতিটি মেয়ে বোঝার পর থেকেই স্বপ্ন দেখে একটা ঘর, একটা বরের, স্বামীর, সংসার, সন্তান। সেখানে একটা সন্তানই হবে না তার। সন্তান ছাড়া সংসারের পূর্ণতা আসে? বৃষ্টি ট্রমাটাইজ হয়ে পড়ে। আস্তে আস্তে মেহেদির থেকে, পরিবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। এমনকি তাদের বিছানাটাও আলাদা হয়ে গেছে। বৃষ্টি গত 3 দিন ধরে নিজের রুমে ঘুমায়। মেহেদি না কোনো প্রতিবাদ করেছে, না এ বিষয়ে কিছু বলেছে, একবার জোর পর্যন্ত করেনি, আর না তো বৃষ্টির খোঁজ নিয়েছে। সবকিছুই কেমন চুপচাপ মেনে নিচ্ছে। বিষয়টা প্রথমে গায়ে না লাগলেও একসময় বৃষ্টির মধ্যে ভয় হানা দেয়। যেই মানুষটি তাকে ছাড়া ঘুমোতে পারে না, তাকে না দেখলে থাকতে পারে না, তার কণ্ঠস্বর না শুনলে চলতে পারে না, সেই লোকটা একবার খোঁজ পর্যন্ত করলো না। তবে কি সেও মুখ ফিরিয়ে নিচ্ছে তার থেকে? সে কি হারিয়ে ফেলবে তাকে? কি এক অসহ্য যন্ত্রণা! বৃষ্টি কান্না গিলে ঠোঁট কামড়ে ধরে, মৃদু গলায় ডেকে ওঠে। মেহেদি। মেহেদি কাজ করতে করতেই শান্ত স্বরে বলল। কিছু বলবি? মেহেদির এই নির্লিপ্ত পীড়া দিল মেয়েটির বুকে। সে হাঁটু গেড়ে বসে পড়ল মেহেদির পায়ের কাছে। মেহেদির হাঁটুতে মাথা ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠল। আম সরি, খুব সরি। আমার উচিত হয়নি তোমাকে কষ্ট দেওয়া। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মেহেদি একেবারে স্বাভাবিকভাবেই বসে আছে। সে কোনো সান্ত্বনার বাণী শোনালো না আজকে আর, না তো বৃষ্টির চোখের পানি মুছে দিল। তার হাত এখনো ফাইলে।
বৃষ্টি এই অবহেলা সহ্য করতে পারে না। সে সশব্দে কেঁদে উঠে বলল, কথা বলো মেহেদি, তোমার এই অবহেলা আমি সহ্য করতে পারছি না। তুমি আমাকে মারো, কাটো, যা ইচ্ছা শাস্তি দাও, তবুও দয়া করে কথা বলো। আমি ভুল করেছি, আমাকে শাস্তি দাও। আমি অবহেলা করছি? কথাটা হাস্যকর শোনালো না? যে প্রতিনিয়ত পালিয়ে বেড়াতে চায় তার সাথে কিভাবে কথা বলে বৃষ্টি? আর তুই কেন শাস্তি পাবি? শাস্তি তো আমার পাওয়া উচিত এবং পাচ্ছি। মেহেদির কথা শুনে হাউমাউ করে কাঁদতে লাগলো বৃষ্টি। সে কিভাবে এই ছেলেটাকে কষ্ট দিতে পারলো, কিভাবে? মেহেদি ঢোক গিলে শক্ত গলায় বলল, বিরক্ত করিস না তো, আমার কাজ আছে, যা এখান থেকে। বৃষ্টি নড়ল না। সে মেহেদিকে জড়িয়ে ধরে ক্রন্দনরত গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও, আমাকে প্লিজ মাফ করে দাও। মেয়েটার কান্নায় বরাবরের মতোই দুর্বল হয়ে যায় মেহেদি। এই মেয়েটার চোখের পানি সে দেখতে পারে না, সহ্য হয় না তার। সে পায়ের কাছ থেকে টেনে তুলল বৃষ্টিকে, নিজের বুকের সাথে মিশিয়ে বলে, আর কতভাবে বোঝালে তুই বুঝবি মেঘতুতি? কেন আমার থেকে নিজেকে গুটিয়ে নিতে চাস? সন্তান দিয়ে কি করবি যদি আমিই না থাকি? তোর এই অবহেলা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। বৃষ্টি থেকে থেকে হেঁচকি তুলছে। মেহেদি ফের বলে ওঠে, সন্তান ছাড়া গোটা এক জীবন দিব্যি কাটিয়ে দিতে পারবো, কিন্তু তোকে ছাড়া আমার চলবে না মেঘদূতি। কোনো সন্তান চাই না আমার শুধু তোকে চাই। তুই কেন বুঝিস না? বৃষ্টি ফোপায়, অনুতপ্ত হয় নিজের কাজের জন্য। মেহেদি কত করে বোঝালো জীবনের পূর্ণতা শুধুমাত্র সন্তানেই নয়, ভালোবাসা ও দানের মধ্যেই নিহিত। যা নেই তার জন্য কষ্ট নয়, যা আছে তার মধ্যেই খুঁজে নিতে হবে ঈশ্বরের নিঃশব্দ আশীর্বাদ। বৃষ্টি মেনে নিয়েছে নিজের ব্যর্থতা। এই পৃথিবীতে কত নারী আছে যারা কখনো সন্তানের মুখ দেখেনি, কত শত নারী আছে যারা কখনো মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারবে না। তারাও তো কত সুখের সংসার করছে। তাছাড়া মেহেদি তো বলেছে আরো অনেক সময় আছে জীবনে, আল্লাহ নিশ্চয়ই তাদের নিরাশ করবে না। সময় গড়ালো, আস্তে আস্তে শান্ত হলো মেয়েটি। মেহেদি বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলে, হয়েছে, আর কাঁদতে হবে না। দেখি কি অবস্থা করেছিস চেহারার। যা ফ্রেশ হয়ে শুয়ে পড়। বৃষ্টি ভেজা চোখে তাকালো স্বামীর পানে, তারপর হঠাৎ করেই তার শার্টের বোতাম খুলতে শুরু করলো। হৃদয় কুচকিত হলো মেহেদির। সে মেয়েটির হাত ধরে আটকে দিয়ে বলল, কি করছিস? বৃষ্টি মেহেদির হাত সরিয়ে দিতে দিতে বলল, ভালোবাসা। বৃষ্টির মনে হচ্ছে মেহেদি এখনো তাকে ক্ষমা করতে পারেনি, নয়তো এমন ভার ভার কথা কেন বলছে? যেহেতু ভুলটা তার, দূরত্ব সেই তৈরি করেছে, গুছিয়ে দেবার দায়িত্বও তার। সে জানে মেহেদি ইচ্ছে করে তার কাছে আসবে না, কতবার এসে ফিরে গিয়েছে সে। মেহেদি চুপচাপ বসে দেখতে থাকলো মেয়েটার কাণ্ড কীর্তি। যেমন তেমন করে তো মেহেদির শরীর থেকে শার্ট আলাদা করেছে, এবার কি করবে? মেয়েটা অসহায় চোখে তাকালো মেহেদির দিকে। মেহেদি ভ্রু নাচিয়ে বলল, কি? পারছি না তো। কাঁদো কাঁদো গলায় বলল মেয়েটা। মেহেদি না বোঝার ভান করে বলে উঠল, কি পারছিস না? ভালোবাসতে। বৃষ্টির কথা শুনে মেহেদি যেন নিজের কাজে ব্যস্ততা দেখালো। গম্ভীর গলায় বলল, পারতেও হবে না, গিয়ে শুয়ে পড়। বৃষ্টি এলোমেলো দৃষ্টি ফেললো। মেহেদির রাগ করাটা অস্বাভাবিক কিছু নয়। বিয়ের এত বছর হয়ে গেল, অথচ সে নিজে থেকে একটা চুমু পর্যন্ত করতে পারছে না। মেহেদি বৃষ্টিকে ইগনোর করে কাজ করে। বৃষ্টি ঢোক গিলে মেহেদির মুখটা নিজের দিকে টেনে আনে। মেহেদি মনে মনে হাসলো, অপেক্ষা করলো মেয়েটার পরবর্তী পদক্ষেপের। বৃষ্টি চোখ বন্ধ করে আস্তে আস্তে করে মুখটা উঁচিয়ে মেহেদির ঠোঁটের উপর রাখলো। ব্যাস, শুধুই চেপে ধরলো। আর কিছু করার সাহস হলো না মেয়েটার। কিছু সেকেন্ড পর ঠোঁট থেকে সরে আসতে ধরলেই একজোড়া শক্তপোক্ত হাতের মুঠোয় আটকে গেল মেয়েটির কোটি দেশ। মেহেদি নিজের সাথে মিশিয়ে নিল মেয়েটাকে। ঘোর লাগা গলায় ফিসফিস করে বলল, বাকি কাজটুকু না হয় আমি করি, মাই লাভ। নীরবতা ভর করলো দুজনের মাঝে, কিন্তু সেই নীরবতা আজ ভারী নয়, বরং উষ্ণ। মেহেদি আলতো করে বৃষ্টির হাত ধরলো। বৃষ্টি না বাধা দিল না, কিছু বলল, যেন নীরবে নিভৃতে সঁপে দিয়েছে নিজেকে। আস্তে আস্তে করে দুটো আত্মা এক হলো, সাথে তাদের ভেতরের দূরত্বটা একটু একটু করে গলে যাচ্ছিল। মালয়েশিয়ায় এখন সময়টা রাত প্রায় 1টার কোঠায়। মালয়েশিয়ার সময় বাংলাদেশ থেকে 2 ঘন্টা এগিয়ে।
মানে মালয়েশিয়ার সময় বাংলাদেশের তুলনায় ফার্স্ট। মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে বিন্দুর একচোট ঘুমও হয়ে গেছে, অথচ লাট সাহেবের এখনো কাজ করাই শেষ হলো না। রকিং চেয়ারে বসে মৃদু দুলতে দুলতে ল্যাপটপে মুখ বুঝে কিছু একটা করছে। পরনে একটা কালো ঢিলে ঢালা টি শার্ট আর ট্রাউজার, গম্ভীর মুখে এলোমেলো চুল, দেখতে মন্দ লাগে না। বিন্দু শোয়া থেকে উঠে দাঁড়ালো, চোখ ঘুমে ঢুলু ঢুলু করছে। সে টলমলো পায়ে এগিয়ে যায় অর্ণর নিকট। খোলা এলোমেলো লম্বা রেশমি চুলগুলো পিঠ বেয়ে এঁকে বেঁকে দুলে চলেছে হাঁটার তালে। টেবিলের উপর ল্যাপটপ, অর্ণর গভীর মনোযোগ সেখানে। হঠাৎ বিন্দু অর্ণর দিকে মুখ করে উঠে বসলো অর্ণর রানের উপর। অর্ণর গায়ের টি শার্টের ভেতরে ঢুকে গিয়ে মাথাটা বের করলো টি শার্টের গলা ভেদ করে। বিন্দুর মুখ এবং অর্ণর মুখ খুব কাছাকাছি, একে অপরের তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে দুজনের মুখশ্রীতে। অর্ণ শান্ত চোখে তাকিয়ে আছে বিন্দুর ঘুমে ঢুলু ঢুলু চোখে। বিন্দু আগে থেকেই তাকিয়েছিল। নীরবে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকলো কিয়ৎক্ষণ। তারপর বিন্দু টুকুস করে একটা চুমু খেলো অর্ণর গলায়, উঁচু অ্যাডামস অ্যাপেলে। টি শার্টের ভেতরে হাত দুটো অর্ণর পেটানো শরীরের দুপাশ গলিয়ে পেঁচিয়ে ধরলো। ঘুম ঘুম কণ্ঠে বলল, ঘুমিয়ে ঘুমিয়ে একটা হিসাব কষলাম, বলুন তো কি? অর্ণ শীতল চোখে তাকিয়ে শান্ত স্বরে শুধালো। কি হিসাব? অর্ণর হাত দুটো এখনো ল্যাপটপের কিবোর্ডে, দুজনের মাথায় একসঙ্গে, এক টি শার্টের গলাতে। বিন্দু ইনোসেন্ট মুখ বিবর করে বলল, আপনার সাথে আমার বিয়ে না হলে আপনি আমার কি হতেন বলুন তো? অর্ণ কপাল গোটালো, রাশভারী গলায় শুধালো। ডিস্টার্ব করো না চড়ুই। বিন্দু অর্ণর গলা জড়িয়ে ধরে আদুরি গলায় বলল, বলুন না কর্নেল সাহেব। হাজব্যান্ড। অর্ণর কথা শুনে বিন্দু দুদিকে মাথা নেড়ে বলল, ধ্যাত, বিয়ের আগে হাজবেন্ড কিভাবে হয়? অর্ণ কিঞ্চিত বিরক্ত গলায় শুধোই। ফালতু কথা শোনার সময় নেই, সর, কাজ আছে আবার। বিন্দু দুহাতে দুদিকে মেলে অর্ণর হাতের ভেতর থেকে নিচের হাত দুটো ঢুকিয়ে দিয়ে বলল, সারা দিন খালি কাজ আর কাজ, সব সময় এত কাজ কাজ করেন কেন? একটু বউ বউ করতে পারেন না? এখন কোনো কাজ করতে পারবেন না। আমি যা যা বলবো ভদ্র স্বামীর মতো বসে বসে শুনবেন, ঠিক আছে? অর্ণব হৃদয় কুচকালো। বিন্দু ফোকলা হাসি দিয়ে বলল, আমি গবেষণা করে দেখলাম আপনার বাবা আমার মায়ের স্বামী, সেই হিসেবে কিন্তু আপনি আমার ভাই। আজকে যদি আপনার সাথে আমার বিয়ে না হতো তাহলে হিসেব অনুযায়ী অনুপ্রিয়ার মামা হতেন আপনি। তা রাখুন তো আপনার ফট ফট, সারাদিন এগুলো শুনতে শুনতে এখন আর কানে এফেক্ট করে না। আচ্ছা, অনুর মামা হলে আপনার অনুভূতি কেমন হতো? বাকিটুকু শেষ হবার আগেই অর্ণ ধমকে বলল। হোয়াট ননসেন্স। বিন্দু ঘুম ঘুম বিরক্তিকর চোখে তাকিয়ে বলল। অর্ণ দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, কাজ করছি চড়ুই। বিন্দু অর্ণর মোটা স্বর মোটেও পাত্তা দিল না, বরং ভেংচি কেটে বলে উঠল, আমি কি বসেছিলাম? আপনি জানেন আমার কত ইম্পর্টেন্ট ঘুম ফেলে এসে এখানে বসে আছি। এখন বলুন, অনুর মামা হলে আপনার অনুভূতি কেমন হতো? অর্ণ বিরক্তিকর শ্বাস নিয়ে রাশভারী গলায় শুধায়, কি স্টুপিডের মতো কথা বলছিস পাখি? আমি তোর ভাই কখনোই ছিলাম না, শুরু থেকেই তুই আমার ওয়াইফ। যেখানে আমি কখনো তোর ভাই ছিলাম না সেখানে মামা কিভাবে হলাম? আমি ওর বাবা প্রথম থেকেই ছিলাম। বিন্দু মাথা চুলকোতে লাগলো। সত্যিই তো, ভাই হবার আগেই অর্ণ তার স্বামী হয়েছে, তাহলে মামা হবেটা কি করে? অর্ণ নিচের হাতা থেকে হাত বের করে আনলো। টি শার্টের ভেতরে রয়ে গেল বিন্দুর হাত। সে বিন্দুর জামার ভেতর হাত গলিয়ে দিয়ে বিন্দুর কোমর পেঁচিয়ে নিচের পেটের সাথে লেপ্টে ধরলো। উষ্ণ গরম স্পর্শে কিঞ্চিত কেঁপে উঠল বিন্দু। অর্ণ বিন্দুর ঘাড়ে নাক ঘষতে ঘষতে শীতল গলায় শুধালো, ইস কি আবেগী কণ্ঠটা! বিন্দু অবচেতনে মাথা নেড়ে সাড়া দিয়ে ছোট্ট করে বলল। কান গরম হয়ে গেল বিন্দুর, লজ্জায় গুটিয়ে গেল সে। অর্ণর ঘাড়ে মাথা গুজে ফিসফিস করে বলল, অনুরাম্মু, তোকে কাঁদাতে ইচ্ছে করছে। আই উইল মার্জ মাইসেলফ উইথ ইয়োর বিইং। যাব না, জাস্ট মুভ লেস। বিন্দু নিজের মাথাটা অর্ণর টি শার্টের ভেতর থেকে বের করে আনে। সে জানে অর্ণ যখন একবার হ্যাঁ বলেছে তো হ্যাঁই হবে। বিন্দু গাল ফোলালো। কোথায় ভেবেছিল লোকটাকে একটু বিরক্ত করবে, উল্টে সেই ফেসে গেল। বিন্দু কাঁদো কাঁদো মুখে চাইলো অর্ণর পানে। অর্ণর শরীর থেকে টি শার্ট খুলে ফেলে দিল কোথাও। বিন্দুকে আরো নিবিড়ে টেনে আনে।
মেয়েটাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার ঠোঁটের ভাঁজে ঠোঁট ডুবিয়ে দিল। আজকাল অর্ণকে অদ্ভুত সুন্দর লাগে বিন্দুর কাছে। একজন সুদর্শন পুরুষের সাথে সাথে একজন ধৈর্যশীল সুপুরুষ, সে যে একেবারেই অন্য রূপে বেঁচে থাকে, যার পাথরের মতো কঠোর দেহের ভেতরে লুকিয়ে আছে অজানা কোমলতা। অর্ণর ঘনত্ব শ্বাসে বলা কথা বিন্দুর জন্য একটু বেশি আদুরে শোনায়, আবার বেপরোয়া ভঙ্গিমায় উচ্চারিত অশ্লীল কথাগুলোও অন্যরকম মর্মস্পর্শী। বিশাল শরীরের উলঙ্গতা যা অন্য কারোর কাছে কেবল দেহের ভারসাম্য, কিন্তু বিন্দুর কাছে তা হয়ে ওঠে এক আশ্রয়, অন্তরঙ্গতার এক নির্জন কোণা। অর্ণ যখন ফিসফিস করে মিষ্টি করে কথা বলে, সে যেন পৃথিবীর সব শব্দ একসঙ্গে থেমে যায়। আর যখন তার বেপরোয়া অশ্লীল কথাগুলো আসে, সেগুলোও হয়ে ওঠে এক ধরনের অদ্ভুত আকর্ষণ, যা শুধুমাত্র বিন্দুর জন্যই অর্পিত। গোটা পৃথিবী তাকে চেনে এক নির্দিষ্ট রূপে, কিন্তু বিন্দুর কাছে সে সেই রূপের পুরোপুরি উল্টো, একজন কঠোর পাথর নয়, বরং একজন ভীতু হৃদয়, যার ভেতরে লুকিয়ে আছে কোমলতার অনুভূতি। সে হয়তো নিজেও জানে না তার দুর্বলতা। হ্যাঁ, বিন্দু তার দুর্বলতা। অর্ণ হয়তো মুখে কখনো প্রকাশ করেনি, কিন্তু তার আচরণ বুঝিয়ে দেয়। এই মুহূর্তে অর্ণর উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে বিন্দু। দীর্ঘ ঘনিষ্ঠ মুহূর্তের পরে বরাবরের মতোই নেতিয়ে পড়ে বিন্দু। অর্ণর কাছে মেয়েটা বড্ড দুর্বল। প্রতিবার ঘনিষ্ঠ মুহূর্তে সুঠাম দেহি দেহখানা সামলাতে হিমশিম খেতে হয় মেয়েটাকে। অর্ণ বিন্দুর চোখের কোণে জমে ওঠা জলটুকু চুষে নেয়। লজ্জায় আড়ষ্ট বিন্দু আরো গুটিয়ে গেল অর্ণর বুকের মধ্যেখানে। অর্ণর নগ্ন বুকে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল। অর্ণ শীতল চোখে চায়, প্রশ্ন ছুঁড়ে শুধায়। নিষিদ্ধ প্রণয় কেন? প্রশ্ন ছুঁড়ে শুধায়। বিন্দু লাজুক চোখে চেয়ে বলল, এখন না, মেয়ে উঠে যাবে। আমাদের সম্পর্ক যে সৎ ভাই বোনের মতো, তাই হয়তো। অর্ণ বিন্দুর পিঠ আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো। তাই বলেই তো এই ভালোবাসাটা অন্য সব ভালোবাসা থেকে আলাদা, যেখানে বুঝা বুঝির সীমানা ছাড়িয়ে গিয়েছি আমরা। নিষিদ্ধ কথাটাকে বলে এই সমাজের তৈরি বাঁধন, কিন্তু আমার কাছে তুই সেই বাঁধন ভাঙার একমাত্র শক্তি। বিন্দুর চোখে ভেসে উঠল স্বপ্ন আর বিশ্বাস। সত্যি, ভালোবাসার কোনো বিধি নিষেধ থাকে না, তাই তো আমাদের ভালোবাসাটা সবচেয়ে সৎ, সবচেয়ে প্রকৃত। থামলো বিন্দু, ফের আবদারের সুরে বলে উঠল। আর একবার ভালোবাসি বলুন না কর্নেল সাহেব, আপনার মুখে ভালোবাসার কথা শুনতে বড্ড ভালো লাগে। অর্ণ চোখে হাসলো, এপাশ ওপাশ করে গভীর করে ঠোঁট ছুঁয়ে দিল বিন্দুর গালদয়। বরফের ন্যায় শীতল গলায় শুধালো। ভালোবাসি চড়ুই পাখি, তোমাকে ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে বাঁচা। ভালোবাসি বলার চেয়ে তোমার পাশে নিঃশব্দে থাকা অনেক বেশি মধুর লাগে। আবেগপ্রবণ হয়ে গেল বিন্দু। সুখে টইটম্বুর হলো আখি পল্লব। এত সুখ সে কোথায় রাখবে? আপনার চোখের এই দৃঢ়তা, এই ভালোবাসাটা সবকিছুই আমার ভেতরটা কাঁপিয়ে দেয়। আপনি আমার সুখ, আমার শান্তি, আমার সবটা। ভালোবাসি আপনাকে কর্নেল সাহেব, ভালোবাসি হৃদয় গহীরের নিষিদ্ধ প্রণয়ের পুরুষকে। খুব ভালোবাসি, শুধু আজ নয়, প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিটি নিঃশ্বাসে। আপনি আমার যুদ্ধজয়ী নামক, আর আমি আপনার ভালোবাসায় বন্দী এক মানব। বিন্দুর লাজুক কণ্ঠে অন্তর থেকে ওঠা অনুভূতি গাথা। অর্ণ পুনরায় বিন্দুর নগ্ন দেহ কাছে টেনে নেয়, টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দেয় ঘাড়, গলা এবং পুরো মুখশ্রী। ঘন ঘন শ্বাস ফেলে ঘোর লাগা হাক্কি কণ্ঠস্বরে শুধালো। ভিন্ন ভিন্ন রূপে মায়াবিনী তুমি, আর আমি অন্য প্রান্তে নেশায় ডুবে থাকা এক পথিক। প্রিয় নারীকে ঘিরেই আমার সমস্ত জাগরণ, তবুও তোমার রহস্যে হারিয়ে যাই প্রতিক্ষণ। জেনে রাখো আমার বোকা নারী, তুমি সেই নারী যাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি।